আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আসছি। সেই টপিকটা হলো স্ট্যান্ডার্ড ইন্সপেকশন প্রসিডিউর। একটা ইন্সপেকশন করতে মানে কি কি জিনিস লাগে এবং কিভাবে কি হয় এবং টোটাল ইন্সপেকশন প্রসিডিউরটা আমরা আজকে এক্সপ্লেন করব খুব শর্ট টাইমে। যদিও এই স্ট্যান্ডার্ড ইন্সপেকশন প্রসিডিউর এই ফুল এক্সপ্লেনেশনটা একটা ট্রেনিং এ দেওয়া সম্ভব না। এই ট্রেনিংটা শিখতে মিনিমাম মিনিমাম ফুল ডে লং ট্রেনিং করলেও 3 দিন সময় লাগে, যেটা আমারও লাগছিল। আপনারা হয়তো বা জানবেন। তো দেখেন, আমি সুবিধার জন্য বলতেছি, এই একটা গাইডলাইন যেটা বিবির নাম তো শুনছেন, বুড়ো ব্রাস। এই বিবি থেকে থার্ড পার্টি বিবি, এই বিবি থেকে আমি এই ট্রেনিংটা নিয়েছি। ট্রেনিংটা শুধুমাত্র ইন্সপেকশনের উপর বিবি থেকে না, আরো কয়েক জায়গা থেকে আমার নেওয়া আছে। আপনাদের সুবিধার জন্য এটা বলার উদ্দেশ্য হলো এই, আপনাদের কিন্তু একটা ফেথ থাকবে যে আমরা যা শিখতেছি সেটা সঠিক শিখতেছি। তা না হলে কিন্তু শেখার প্রতি আগ্রহ থাকবে না, যেই কারণে বলা। ঠিক আছে? তো বিবি থেকে ডে লং, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সারাদিন ডে লং 3 ডে ট্রেনিং এ এই প্রসিডিউরটা আমাদেরকে শিখাইছে। এবং আদার্স যে আরো সেলফ ইন্সপেকশন ট্রেনিং, সেটা একদিন না, মোটামুটি 4 মাস 5 মাস 6 মাসের ট্রেনিং করে আমরা শিখেছি। তো সেই ট্রেনিংটা একদিনে এই অল্প সময়ের মধ্যে ফুল অবশ্যই দেওয়া সম্ভব না। তো আমি চেষ্টা করব ম্যাক্সিমাম বুলেট পয়েন্টগুলো দিয়ে বোঝানোর জন্য, ধারণা দেওয়ার জন্য। তারপরে পরবর্তীতে যদি আপনাদের কোনো কনফিউশন থাকে, সেখানে তো আমরা আসি, আরো চ্যাপ্টার বাই চ্যাপ্টার আরো ডিটেলস আমরা নিয়ে আসবো। ঠিক আছে? প্রথমত আমরা নিয়ে আসছি কি, ডেফিনেশন অফ ইন্সপেকশন। ইন্সপেকশনের ডেফিনেশন। ইন্সপেকশনের ডেফিনেশন বলতে আমরা কি বুঝি? এখানে কি বলতেছে? ইন্সপেকশন ইজ দ্য প্রসেস অফ মেজারিং, এক্সামিনিং, টেস্টিং অর আদার কম্পেয়ারিং দ্য ইউনিট অফ প্রোডাক্ট এগেইনস্ট রিকোয়ারমেন্ট। একটা ইউনিট প্রোডাক্টের, যে একটা প্রোডাক্ট আছে, প্রোডাক্টের রিকোয়ারমেন্টের সাথে কি কি করতে হবে? মেজারিং করতে হবে, এক্সামিনিং করতে হবে, টেস্টিং করতে হবে এবং আদার কম্পারিজন করতে হবে। এই কম্পারিজন করতে হবে প্রোডাক্টের সাথে, কিসের? রিকোয়ারমেন্টের সাথে। বায়ার যে আমাদের রিকোয়ারমেন্ট দিছে বা কাস্টমার যে রিকোয়ারমেন্ট দিছে, সেই রিকোয়ারমেন্টের সাথে এই কয়েকটা জিনিস কম্পারিজন করে দেখতে হবে। এটাই হলো কি ইন্সপেকশন। ঠিক আছে? এটাই হলো মূলত ইন্সপেকশন। তো ইন্সপেকশন করার জন্য আমাদের কিছু বেসিক ধারণা থাকা লাগবে। সেই বেসিক ধারণাটা কি? ডিফেক্ট। বুঝতে একটু অসুবিধা হলেও বলবেন, হ্যাঁ? কারণ আমি আগেই বলছি যে একটা বিশদ একটা ট্রেনিংটাকে আমি শর্ট আকারে নিয়ে আসছি, অনেক কিছু হয়তো বা সামারি আকারে আমি বলবো। ঠিক আছে? বুঝতে অসুবিধা হলে অবশ্যই শেয়ার করবেন। ডিফেক্ট আমাদের বুঝতে হবে। ডিফেক্ট বলতে আমরা সাধারণত কি জানি? ডিফেক্ট বলতে ত্রুটি বা সমস্যা। সমস্যাটাই হলো ডিফেক্ট। এটা কিন্তু 100% সঠিক না, এই ধারণাটা 100% সঠিক না। এখানে কি বলতেছে? ডিফারেন্স বিটুইন অ্যাকচুয়াল ফাইন্ডিংস এন্ড ইন্সপেকশন ক্রাইটেরিয়া। ইন্সপেকশন ক্রাইটেরিয়ার উপরে ডিফেক্টটা ভেরিয়েশন হয়ে থাকে। কখনো কখনো কোনো ডিফেক্ট মেজর হয়, কখনো কখনো কোনো ডিফেক্ট মাইনর হয়, কখনো কখনো ওই ডিফেক্টটা ডিফেক্ট হিসেবেই গণ্য হয় না। এরকম হয় না? হ্যাঁ? তো সেক্ষেত্রে ওটা ডিফেক্ট হলো না কেন? এরকম প্রশ্ন থাকতে পারে না? তাহলে কি ডিফেক্ট অর্থ কি ত্রুটি বললে অ্যাকচুয়াল আনসার হলো? ডিফেক্ট মানে অ্যাকচুয়াল আনসার ত্রুটি বলা যাবে না বা সমস্যা বলা যাবে না। ডিফেক্ট এর অ্যাকচুয়াল সংজ্ঞা বলতে কি বলি আমরা? কি বলবো? যে ইন্সপেকশন ক্রাইটেরিয়ার সাথে ফাইন্ডিংস এর যে ডিফারেন্স, সেই ডিফারেন্সটা হলো ত্রুটি ইন্সপেকশনের ক্রাইটেরিয়ার সাথে। এখানে যেমন ধরি, আমি যদি এক্সাম্পল বলি, যেমন একটা বায়ার কি বললো যে একটা গার্মেন্টসে পকেট লাগবে, ঠিক আছে, বা পকেট চাই নাই, টি শার্টে পকেট চাই নাই, একটা টি শার্ট দিয়ে এক্সাম্পল, টি শার্টে সে পকেট চাই নাই, বাট ফিজিক্যালি আমরা পকেটটা দিয়ে দিলাম, বাট গার্মেন্টসে আর কোনো কোথাও কোনো সিরা ফাটা খোলা ফাটা কিছু নাই, এক্সট্রা একটা রিকোয়ারমেন্ট বেশি দিয়ে দিলাম। বাইরে আরো খুশি হওয়ার কথা না? খুশি হওয়ার কথা না? এখানে তো কোনো সমস্যা নাই। তাহলে এটা 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 কি ডিফেক্টের আকার পড়বে না পড়বে না? অবশ্যই এটা ডিফেক্টের আকার পড়বে। কেন পড়বে? কারণ হলো, কারণ রিকোয়ারমেন্ট
ফুলফিল হয় না, রিকোয়ারমেন্টের থেকে বেশি দেওয়া হয়েছে, কম বা বেশি, ইন্সপেকশন ক্রাইটেরিয়ার বা রিকোয়ারমেন্টের কম বা বেশি যাই হবে সেটা হয়ে যাবে কি ডিফেক্ট। আর ডিফেক্ট সম্পর্কে আমরা জানি ডিফেক্ট তিন প্রকার, ক্রিটিক্যাল, মেজর, মাইনর। এটা নিয়ে আমরা বিস্তারিত এখানে বলবো না, এখানে শর্টকাট বলবো। ক্রিটিক্যাল ডিফেক্ট হলো কি কি, এখানে হাইলাইট করছি আমি, হ্যাজার্ডাস, আনসেফ কন্ডিশন এবং ম্যান্ডেটরি রেগুলেশন। এই তিনটা জিনিস হলো ক্রিটিক্যাল ডিফেক্ট। তিনটা জিনিস যদি মিট না করে সেটা হবে ক্রিটিক্যাল ডিফেক্ট। হ্যাজার্ডাস বলতে আমরা কি বুঝি, ক্ষতিকারক কেমিক্যাল বা ক্ষতিকারক কোনো কিছু। হ্যাজার্ডাস বলতে কি বুঝি, ক্ষতিকারক। যদি ক্ষতিকারক কোনো কিছু থাকে সেটা হলো ক্রিটিক্যাল ডিফেক্টের আওতায় পড়বে। আনসেফ কন্ডিশন, আনসেফ কন্ডিশন বলে সেফটি রিকোয়ারমেন্ট যেগুলো আছে আমার প্রোডাক্টের, যে ধরনের সেফটি রিকোয়ারমেন্ট সেটা হয় আমরা অলরেডি আমরা ডিটেইলস ডিফেক্ট ডেফিনেশন ট্রেনিং এ আমরা বলছি। তো আমরা এখানে শর্টকাটে যাচ্ছি। সেফটি রিকোয়ারমেন্ট গুলো আমরা জানি কি, মিনিমাম নেক এক্সটেন্ডার, পুল টেস্ট, বাটনের সেফটি রিকোয়ারমেন্ট, ব্যাড স্মেল, এই ধরনের যে সেফটি রিকোয়ারমেন্ট গুলো আছে, পোকামাকড়, হ্যাঁ, ইনসেক্ট, তারপর কি মোল্ড, এই যে সেফটি রিকোয়ারমেন্ট গুলো আছে, এই সেফটি রিকোয়ারমেন্ট গুলো যদি ফুলফিল না হয় সেটা হবে ক্রিটিক্যাল ডিফেক্ট। আর ম্যান্ডেটরি রেগুলেশন, রেগুলেশনটা হলো কি, রেগুলেশন কান্ট্রি রেস্ট্রিকশন। আমরা যেই কান্ট্রিতে শিপমেন্ট করব, যেই জায়গায় শিপমেন্ট করব, সেই শিপমেন্টের কিছু রেগুলেশন থাকে, কিছু নিয়মাবলী থাকে, সংবিধান থাকে। রেগুলেশনের কি সংবিধান, সংবিধান থাকে। কেমন সংবিধান, এখানে সাপোজ মনে করেন যে মিডল ইস্টের কোনো কান্ট্রি বা মুসলিম কান্ট্রিতে যদি শিপমেন্ট করতে যাই, সেই ক্ষেত্রে কি করা যাবে না, ওখানে কিছু কিছু প্রোডাক্টে আমরা যেমন ধরো প্রিন্ট ব্যবহার করি বা কোনো কিছু ব্যবহার করি, সেখানে যদি হয় যে সেক্সুয়াল হ্যারাসমেন্টের টাইপের কিছু পিকচার বা জানোয়ারের ছবি, এই ধরনের ছবি বা পিক্টোরিয়াল জিনিসপত্র কিন্তু মুসলিম কান্ট্রিতে এরা পজিটিভ ভাবে নেয় না। তাহলে কি হবে, এটা শিপমেন্ট করা যাবে না, এটা হলো ক্রিটিক্যাল ডিফেক্টের আওতায় পড়বে। ঠিক আছে। তারপরে আবার কি আছে, কিছু কিছু যেমন আমেরিকা, কানাডা, ইউএস, কানাডার ওদের একটা কি আছে, কোড নাম্বার আছে, ওদের একটা রেজিস্ট্রেশন কোড নাম্বার আছে, যেটাকে কি বলে, কিছু কিছু বার বলে আর এন নাম্বার, কিছু কিছু বলে সিএ নাম্বার, হ্যাঁ, এরকম ভাবে আলাদাভাবে একটা রেজিস্ট্রেশন নাম্বার আছে। এই যে রেজিস্ট্রেশন নাম্বার, এটা কিন্তু ওই দেশের একটা কোড অফ কন্ডাক্ট, ওই দেশের রেগুলেশন। তো এই রেগুলেশন গুলো যখন মিট করবে না, এগুলো সাধারণত কি বলে, প্রিন্ট বা লেবেলিং, এই ধরনের যে ইস্যুগুলো, সেখানকে সেই জিনিসগুলো যদি মিট না করে, এটা হবে ক্রিটিক্যাল ডিফেক্টের আওতায়। আর মেজর ডিফেক্ট, এখানে মেজর ডিফেক্ট বলতে আমি এখানে হাইলাইট করছি রিডিউস দা ইউজেবিলিটি এন্ড সেলেবিলিটি। যে ডিফেক্ট গুলো কি হবে, প্রোডাক্টের ইউজেবিলিটি কমাই ফেলবে, ব্যবহার যোগ্যতা নষ্ট করে ফেলবে, ব্যবহার যোগ্য হবে না। আবার কি রিডিউস দা সেলেবিলিটি, মানে বিক্রয়যোগ্য না, বিক্রয় হবে না, সেগুলো হলো মেজর ডিফেক্ট। আরেকটা কি হচ্ছে, ক্যান ইজিলি বি ডিটেক্টেড, খুব সহজেই কাস্টমারের চোখে পড়বে, সেটা হবে কি, সেটা হবে মেজর ডিফেক্ট। এখন আমরা মূল জায়গায় চলে আসি, ইনস্পেকশন। আমরা প্রথমে বলছি যে আমরা ইনস্পেকশন প্রসিডিউর শিখতেছি, তার জন্য মেজর ম্যান্ডেটরি কিছু যে জিনিসগুলো জানা দরকার সেগুলো আমরা আলোচনা করছি। এখন আমরা সরাসরি মেইন পয়েন্টে চলে আসছি, সেটা হলো ইনস্পেকশন ক্যাটাগরি। ইনস্পেকশনটা দুই ভাবে হয়ে থাকে, একটা হলো ফুল লট ইনস্পেকশন, যেটা 100% ইনস্পেকশন, যেটা আমাদের টেবিল কোয়ালিটিটা করে থাকে, কাটিং, সুইং, ফিনিশিং বিভিন্ন সেকশনে 100% যে চেক পয়েন্টটা, সেটাই হলো কি ফুল লট ইনস্পেকশন। আরেকটা হলো র্যান্ডম স্যাম্পলিং ইনস্পেকশন। র্যান্ডম স্যাম্পলিং ইনস্পেকশন আমাদের ওকে লট পাস অডিট থেকে শুরু করে জিপিকিউ ইনস্পেকশন এবং সকল স্টাফের যে ইনস্পেকশন এবং বাইং কিউসির ইনস্পেকশন, সবগুলাই স্যাম্পলিং ইনস্পেকশন, র্যান্ডম স্যাম্পলিং ইনস্পেকশন। ঠিক আছে। তো 100% ইনস্পেকশন সম্পর্কে আমাদের কোনো সমস্যা নাই, এটা আমরা সবাই জানি। আমরা 100% ইনস্পেকশন আমাদের কিউআইদেরকে আমরা আলাদাভাবে ট্রেনিং দিয়ে থাকি, তারা কিভাবে করবে। তো সেই প্রসিডিউরটা আমরা এখানে আলোচনা করব না, আমরা এখানে আসবো কি 2 নাম্বার, র্যান্ডম স্যাম্পলিং ইনস্পেকশনটা কিভাবে করতে হয়, সেই প্রসিডিউরটা নিয়ে আমরা এখানে ডিসকাশন করব, কারণ যেহেতু আমরা এখানে সকল স্টাফ লেভেল আছি। হোয়াট ডাজ র্যান্ডম স্যাম্পলিং মিন? র্যান্ডম স্যাম্পলিং বলতে কি বুঝো? র্যান্ডম স্যাম্পলিং বলতে আমরা কি বুঝি? প্রথম পয়েন্টটা হলো র্যান্ডম স্যাম্পলিং
প্ল্যানে করতে হলে আমাদের কি কি জিনিস মাথায় রাখতে হবে সেই জিনিসগুলো আমি এখানে হাইলাইট করছি, এই পয়েন্টগুলো একটু নোট ডাউন করবেন। প্রথমত হলো অল প্রোডাক্ট ফিচার্স। যখন আমি স্যাম্পল সিলেক্ট করব, যখন আমি ইনস্পেকশন করার জন্য স্যাম্পল সিলেক্ট করব, তখন কি করতে হবে, প্রোডাক্টের সকল ফিচারটা আমার মাথায় রাখতে হবে। আমার ওই অর্ডারে কয়টা কালার আছে, কয়টা সাইজ আছে, সবগুলা সাইজ কালার আমাকে কভার করতে হবে পিক করার জন্য। একটা অর্ডারে যদি 5টা কালার থাকে, আমাকে সবগুলা কালারই পিক করতে হবে ইনস্পেকশনের জন্য। যদি সাইজ থাকে 6টা সাইজই কি করতে হবে, ইনস্পেকশনের জন্য পিক করতে হবে। 2 নম্বরে বলতেছে কি, যদি সাইজ এবং কালার মিট করার জন্য একুলের বাইরে পিক করতে হয়, সেক্ষেত্রে বাইরেও পিক করা লাগতে পারে। তারপর অল প্রোডাক্ট স্টেজ, সকল প্রোডাকশন স্টেজে ইনস্পেকশন করতে হবে, প্যাক এবং আনপ্যাকড। এখন বলতে পারি যে আনপ্যাকড কখন করি। আনপ্যাকড আমাদের যত ইনলাইন ইনস্পেকশন, প্রি ফাইনাল ইনস্পেকশন, এগুলো সবই কি হয়, আনপ্যাকড হতে পারে। প্রি ফাইনালটা প্যাক আনপ্যাক দুইটাই হতে পারে, বাট ইনলাইন ইনস্পেকশনটা আমরা সাধারণত ম্যাক্সিমামই আনপ্যাকড অবস্থায় করি। সেটা সুইং হতে পারে, ফিনিশিং হতে পারে। সুইং ফিনিশিং যে কোনো জায়গায় যে ইনলাইন ইনস্পেকশন, সেটা হলো আনপ্যাকড ইনস্পেকশন, আর প্যাকড ইনস্পেকশনটা প্রি ফাইনাল এবং ফাইনাল স্টেজে করা হয়। ঠিক আছে, তার মানে ইনস্পেকশন সব জায়গায় থাকতে হবে, প্যাক এবং আনপ্যাক দুইটা জায়গায় আমাদের র্যান্ডম ইনস্পেকশন থাকতে হবে। তারপরে পরবর্তী পয়েন্ট আসছে, স্যাম্পল শ্যাল বি ফ্রম অল প্রোডাকশন লাইন। যদি একটা অর্ডার 5টা লাইনে চলে, 5টা লাইনেরই ইনস্পেকশন থাকতে হবে, 1টা-2টা লাইনের ইনস্পেকশন করলে চলবে না। সেই ক্ষেত্রে আমাদের এখানে আমি অলরেডি জিপিকিউ টিম থেকে সবাইকে ইনভাইট করছি। তো জিপিকিউ আমরা যারা ফ্লোরে ইনস্পেকশন করে এবং ইনচার্জ কন্ট্রোলাররা যারা ফ্লোরে ইনলাইন ইনস্পেকশন করে, সেই ক্ষেত্রে একটা লাইনের ইনস্পেকশন করলে হবে না, অবশ্যই সবগুলা লাইনেরই প্রোডাক্ট গুডস স্যাম্পল নিয়ে ইনস্পেকশন করতে হবে। সবগুলা লাইন থেকে স্যাম্পল পিক করতে হবে, পিক করে তারপরে ইনস্পেকশন করতে হবে। তারপরে কি আছে, অল প্রোডাকশন পিরিয়ড। একটা অর্ডার যদি 5 দিন চলে, 5 দিনেরই ইনস্পেকশন থাকতে হবে। একদিন ইনস্পেকশন করলাম, আরেকদিন করলাম হবে না, কারণ আরেকদিন যে আমার কি ডিফেক্টের পরিমাণ বেশি হতে পারে, মিস্টেক হওয়ার চান্স থাকতে পারে। তার মানে ইনস্পেকশনটা ডেইলি প্রোডাকশন বেসিসেই থাকতে হবে। র্যান্ডম ইনস্পেকশন, আমি কথা বলতেছি কিন্তু র্যান্ডম ইনস্পেকশন সবগুলাই থাকতে হবে। এখন আসি হাউ টু অ্যাচিভ র্যান্ডম স্যাম্পল। র্যান্ডম স্যাম্পলটা আমরা কিভাবে নেব। এখানে কার্টন সিলেকশনের প্রক্রিয়াটা আছে। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের কার্টন সিলেকশন প্রথম অবস্থায় যদি বড় লট কোয়ান্টিটি হয়, সেই ক্ষেত্রে আমরা কি করি, টোটাল নাম্বার অফ কার্টনটাকে রুট ওভার করি। রুট ওভার করলে যে কয়টা কার্টন পড়ে সেই কার্টন পিক করতে হবে। যদি সাপোজ 25টা কার্টন থাকে টোটাল কার্টন, তাহলে রুট ওভার করলে কত হয়, 5টা হবে তার স্যাম্পল কার্টন, ইনস্পেকশনের জন্য ইনস্পেক্টেড স্যাম্পল কার্টন হবে। এখন প্রশ্ন থাকতে পারে, পরবর্তীতে আমি সেই পরে লাইনটা পড়লেই প্রশ্নগুলো ক্লিয়ার হয়ে যাবে। If the required number of sample cannot be met due to the color of style, select more carton until the requirement are fulfilled. যদি ওই যে আগের যে রিকোয়ারমেন্ট গুলো বলছি, অল কালার, অল সাইজ, অল ডেস্টিনেশন, সকল কিছু মিট করার জন্য যদি রুট ওভারের বাহিরে কার্টন পড়ে, সেক্ষেত্রে সেই কার্টন গুলো আমাদের পিক করতে হবে ইনস্পেকশনের জন্য। ঠিক আছে, তো এখানে কিন্তু যে কথা বলতেছি, আপনারা বলতে পারেন যে আমরা তো কার্টন ইনস্পেকশন করি না, আমাদের এটা জানার দরকার কি। অবশ্যই জানার দরকার আছে, কারণ আপনারা যখন বায়ার ফেস করেন, বায়ার আসলে লিগালি করতেছে না আনলিগালি করতেছে, সেটাও আপনাদের জানার অধিকার আছে, জানার দরকার আছে। হ্যাঁ, জানার কি অনেক সময় কি বায়ার কি বেশি ইনস্পেকশন করলে, আপনার যদি ইনস্পেকশন প্রসিডিউরটা 100% জানা থাকে, তাহলে কি বায়ারের সাথে আপনি নেগোসিয়েশন করতে পারবেন, কথা বলে নেগোসিয়েশন করতে পারবেন অনেক কিছু বিষয় নিয়ে। তো সেক্ষেত্রে আমাদের এই প্রসেসগুলো জানতে হবে। আসলে বায়ার হয়ে যদি শুধু বায়ারই জানবে, আপনাদের জানা দরকার নাই তাও না। আপনারা যখন ভবিষ্যতে বাইং কিউসি হবেন না বা ইনস্পেকশন করবেন না, তার কোনো নিশ্চয়তা নাই, করতে পারেন না। এখান থেকে যারা গার্মেন্টস ফ্যাক্টরি থেকেই তো বাইং হাউসে যায় বা বাইং কিউসি হয়। তারপর আসছে কি, ফর এফআরআই দ্য টোটাল নাম্বার অফ কার্টন মিন শিপমেন্ট টোটাল কার্টন কোয়ান্টিটি। এফআরআই এর জন্য কি ফুল কার্টন যখন ওকে হবে, দেন এফআরআই করতে হবে। এফআরআই ফুল মিন তো জানি, ফাইনাল র্যান্ডম ইনস্পেকশন। অল কার্টন মাস্ট বি অ্যাক্সেসেবল টু দ্য ইন্সপেক্টর। এখানে কি বলতেছে,
যে কার্টনগুলো আমরা ওয়্যার হাউসে রাখবো সেই কার্টনগুলো টোটাল অর্ডারে যদি 100টা কার্টন থাকে বা 500টা কার্টন থাকে, সকল কার্টনগুলোতেই ইন্সপেকশন যাওয়ার অথরিটি থাকবে এবং সেখান থেকে অ্যাক্সেস তাকে দিতে হবে সেখানে যে পিক করার জন্য। সিলেক্ট কার্টন স্টিকার ইন ভেরিয়াস এরিয়াস অর ভেরিয়াস লেয়ার কর্নার উইদিন দ্য লেয়ার। কার্টন যে স্ট্যাক দেওয়া হয় সেই স্ট্যাকের বিভিন্ন জায়গা থেকে কার্টন পিক করতে হবে, যে কোনো এক জায়গা থেকে না। কখনো লেয়ারের উপরে, কখনো নিচে, কখনো মাঝখানে, কখনো এই লেয়ার, কখনো ওই লেয়ার। কার্টনের লেয়ার যদি 5টা থাকে, লেয়ার থাকতে পারে না, যেমন এখানে একটা স্ট্যাক, ওখানে একটা স্ট্যাক, যে কয়টা স্ট্যাক করবে সবগুলো স্ট্যাক থেকে পিক করতে হবে, উপরে নিচে বিভিন্ন জায়গা থেকে। ঠিক আছে, এটা হলো স্ট্যান্ডার্ড প্রসিডিউর স্যাম্পল পিকিং এর। কার্টন নাম্বার শ্যাল নট বি ক্লোজ টু ওয়ান অ্যানাদার। এটাতে কি বলেছে, যেমন আমার সিরিয়ালি কার্টনগুলো সাজানো থাকে 1 থেকে 100 পর্যন্ত। আমি কার্টন টানলাম 1 থেকে 5 পর্যন্ত, 5টা কার্টন টানলাম, আবার 10 থেকে 15 পর্যন্ত টানলাম, আবার 50 থেকে 60 পর্যন্ত টানলাম। এরকম ভাবে টানা যাবে না, একটা থেকে একটা ক্লোজার টানা যাবে না। 1, 7, 10 বা 15, 20, হ্যাঁ, বা 32, 45, এরকম বিভিন্ন জায়গা থেকে কার্টন পিক করতে হবে। সিরিয়ালি একের পরে এক সিরিয়ালি কার্টন টানা যাবে না, এটা স্ট্যান্ডার্ড প্রসিডিউর না। অনেকে অনেক সময় টানতে পারে, অনেক কিউসি টানে, অনেক তাদের স্টাইল অনুযায়ী টানতে পারে, কিন্তু স্ট্যান্ডার্ড সিস্টেমটা হলো এই বিভিন্ন জায়গা থেকে টানার। তারপরে কার্টন শ্যাল নট শিপমেন্ট ডেস্টিনেশন। কার্টন শ্যাল ইনক্লুড অল শিপমেন্ট ডেস্টিনেশন। শিপমেন্ট ডেস্টিনেশন বলতে বোঝায় যে যদি একটা অর্ডার বিভিন্ন কান্ট্রিতে শিপমেন্ট হয়ে থাকে তাহলে সকল কান্ট্রিগুলোই কভার করতে হবে, সকল কান্ট্রির ডেস্টিনেশন কভার করেই কার্টন পিক করতে হবে। স্যাম্পল শ্যাল বি টেকেন ইন প্রপোর্শন টু দ্য নাম্বার অফ কার্টন সিলেক্টেড। মানে আনুপাতিক হারে, এখানে বাংলা অর্থ নিয়ে নিচ্ছি, আনুপাতিক হারে কার্টনগুলো সিলেক্ট করতে হবে। স্যাম্পল শ্যাল বি ড্রন ফ্রম টপ, মিডল, বটম অফ দ্য কার্টন। আগে বলছি টপ, মিডল, বটম বিভিন্ন জায়গা থেকে নিতে হবে, টপ থেকেও নিতে হবে, মিডল থেকেও নিতে হবে, বটম থেকেও নিতে হবে। ডু নট রিপিট স্যাম্পলিং মেথড। কি বলতেছে, সাপোজ আপনি অনেকগুলো ইন্সপেকশন করবেন, অনেকগুলো পিও একসাথে অথবা একের পর এক ডেইলি করতেছেন, ইন্সপেক্টর একজন, সব সময় একই মেথডে কার্টন টানা যাবে না। ঠিক আছে, মেথড প্রতিনিয়ত চেঞ্জ করতে হবে। অনেক সময় দেখা যায় আমাদের অনেকের ইন্সপেকশন মেথডটা আমরা বুঝে যাই যে অমুক কিউসি বা অমুকে এইভাবে কার্টন টানে, কার্টনে কি সবসময় নিচ থেকে টানে, মাঝখান থেকে টানে, উপর থেকে টানে, এরকম কিছু ক্যাটাগরি আমরা ধরে ফেলি। কেন? সে সবসময় একইভাবে টানে। তো সবসময় একই র্যান্ডম একই পদ্ধতিতে কার্টন পিক করা যাবে না, সবসময় কি করতে হবে, স্টাইল চেঞ্জ করতে হবে। আরেকটা ইম্পর্টেন্ট, সেটা স্যাম্পল কন্ট্রোল। স্যাম্পল কন্ট্রোল করার জন্য যখন স্যাম্পল সিলেকশন করা হয়, স্যাম্পল কার্টন সিলেকশন করা হয়, সিলেকশন করার পরে স্যাম্পল কার্টন গুলা ইন্সপেকশন রুমে আনার আগ পর্যন্ত ওই কার্টনের সাথে থাকতে হবে, সাথে থাকতে হবে, কখনো চোখের আড়াল হওয়া যাবে না, তাহা না হলে কি অনেক কিছু হওয়ার চান্স থাকে। এই জিনিসটাও এখানে মেনশন করা আছে। এখন আসি আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, ইকুয়াল চার্ট। এটা সম্পর্কে আমাদের কিছু মিস গাইডলাইন আছে বা বোঝার ভুল আছে, এইটা আমরা একটু ডিপলি জানবো। ঠিক আছে, একটু ডিপলি জানবো। এখানে অনেকগুলা ইকুয়াল ফাংশন আমি নিয়ে আসছি, সকল ইনস্ট্রাকশন ফাংশন আমরা এখানে ইকুয়াল চার্ট গুলো আমরা ফলো করি না, আমরা ফলো করি মূলত 1.5 এবং 2.5, 1.5 এবং 2.5। আবার কিছু কিছু বায়ার আছে মেজর ইকুয়ালে করে, মাইনর আরেক ইকুয়ালে করে। ঠিক আছে, আমি সবগুলো এট এ গ্লান্সে আমি বোঝানোর চেষ্টা করব, আপনারা একটু বোঝার চেষ্টা করেন। এখানে প্রথম হচ্ছে লট অর ব্যাচ সাইজ। লটের পাশাপাশি কিন্তু একটা কি আছে, একটা লেটার দেওয়া আছে এবিসি। তো এবিসি লেটার একটা দেখানো হচ্ছে সংকেত বোঝানোর জন্য। আর লট সাইজ, এখানে লট সাইজ দেওয়া আছে এবং লট সাইজ হলো স্যাম্পল সাইজ কত হবে, এখানে স্যাম্পল সাইজ দেওয়া আছে এবং কোন ইকুয়ালে অ্যাকসেপ্টেন্স টলারেন্স কত সেটা আমরা এখানে নিয়ে আসছি। যদি সাপোজ ধরলাম যে লট কোয়ান্টিটি হলো 1000 পিস, অর্ডার কোয়ান্টিটি বা শিপ কোয়ান্টিটি, শিপ কোয়ান্টিটি হলো কত, 1000 পিস। 1000 পিস কোথায় পড়ে, যে 501 থেকে 1200 এই লটে পড়ে। এই লটে কি স্যাম্পল কোয়ান্টিটি কত পিস,
80 পিস। এখন যদি আমরা 2.5 এ করি তাহলে কোথায় যাবে? 5 পিস আর 6 পিস। আর যদি 1.5 এ করি 3 পিস আর 4 পিস। আর 4.0 তে করলে 7 পিস আর 8 পিস, মানে 7 পিস অ্যাকসেপ্টেবল, 8 পিস রিজেক্ট। উপরে কিন্তু এসি মানে অ্যাকসেপ্ট আর ই মানে রিজেক্ট। প্রথমটা হলো অ্যাকসেপ্টেবল টলারেন্স এবং পরেরটা হলো রিজেক্টেড টলারেন্স। এখন যদি বলি যে মিক্স আপ, এটা তো মোটামুটি ক্লিয়ার। যদি আমরা 1.5 বা 2.5 ইকুয়াল হলে আমরা কিভাবে ধরবো। আবার এরর ফাংশনগুলো আমি একটু পরে বলতেছি। এটা ক্লিয়ার তো সবাই মোটামুটি, যে আমরা ইকুয়াল 1.5 হলে কি করব, 2.5 হলে কত আমার অ্যাকসেপ্টেড টলারেন্স এবং রিজেকশন টলারেন্স। আবার কোন কোন বায়ারের ক্ষেত্রে আমরা দেখে থাকি যে মেজর 2.5 মাইনর 4.0 হয় না এরকম। তো সেই ক্ষেত্রে কি হবে, আমরা ওই একটা পয়েন্ট দিয়ে বুঝাই। 80 যদি স্যাম্পল কোয়ান্টিটি হয় সেই ক্ষেত্রে 2.5 এ হবে কত, 5 পিস, আর 4.0 তে হয়ে যাবে 7 পিস। তার মানে কি মেজর 5 পিস অ্যাকসেপ্টেবল, মাইনর 7 পিস অ্যাকসেপ্টেবল। আমরা কিন্তু পরের ডিজিটটাই বলে থাকি যে মেজর যদি 5 পিস হয় মাইনর 6 পিস। মুখস্থ বলি, মুখস্থ বলা যাবে না। যদি 4.0 তে মাইনর হয়ে থাকে তাহলে 4.0 তে মাইনর কত, 7 পিস পর্যন্ত অ্যাকসেপ্টেবল। 6 পিসে অ্যাকসেপ্টেবল না, 7 পিসে অনেক সময় বলি 7 পিস তো হলো রিজেক্ট। 7 পিসে কিন্তু রিজেক্ট না, 7 পিস পর্যন্ত আমার অ্যাকসেপ্টেবল। রিজেক্ট কত দেয়, 8 পিসে। যদি কম্বিনেশন ইকুয়াল, দুইটা ইকুয়াল একত্রে যদি ইন্সপেকশন মেথড হয়ে থাকে, ঠিক আছে। আর যদি একটা মেথড হয় তাহলে একটা মেথডে, আর একটা মেথডটা ইজি, একটা মেথডটা খুব ইজি। আরেকটা জিনিস হলো, এটা হলো বড় লট কোয়ান্টিটি, যখন 32 পিস, 50 পিস, 80 পিস চেক কোয়ান্টিটি স্যাম্পল সাইজ হয়ে থাকে, সেই ক্ষেত্রে ইজিলি আমরা অ্যাকসেপ্টেন্স এবং রিজেকশন টলারেন্সটা ইজিলি ধরতে পারি। কিন্তু শর্ট কোয়ান্টিটি যখন হয় তখন আমাদের একটু প্রবলেম হয়ে যায়। তো সেটা আমরা কি করব, সাপোজ এখানে যদি আমরা ধরি 51 থেকে 50 পিস শিপ কোয়ান্টিটি এবং স্যাম্পল কোয়ান্টিটি কত হয় 13, মানে ই এর যে কলাম, এই কলামে 13 পিস আমার স্যাম্পল কোয়ান্টিটি। সেই ক্ষেত্রে আমরা যদি 2.5 এ করি, 2.5 এ কিন্তু আমার কোনো ইকুয়াল নাই, অ্যাকসেপ্টেড রিজেকশন টলারেন্স নাই, তাই না। 13 পিসের 2.5 এর ইকুয়াল নাই। 13 পিসের 2.5 এ যদি আমরা করি, অপশন হবে কি, আমরা 1 এবং 2, 1 2 তে আসতে হলে কি করতে হবে, 2.5 এ ইকুয়াল করতে হলে আমার 20 পিস চেক করতে হবে। 2.5 এ 13 পিসের ইকুয়াল নাই। 2.5 এ যদি আমরা করতে 13 পিসের ইকুয়াল করতে হয়, সেক্ষেত্রে করতে হবে কত, আমার অ্যাকসেপ্টেড টলারেন্স 0 1 ধরতে হবে। এরো কি উপরে এবং নিচে বলতেছে। যদি আমি নিচে যাই, 1 পিস 2 পিসের টলারেন্স ধরতে যাই, সেই ক্ষেত্রে আমার স্যাম্পল চেক করতে হবে 20 পিস। আর যদি আমার 13 পিসই চেক করি লট কোয়ান্টিটি, সেই ক্ষেত্রে আমার অ্যাকসেপ্টেড টলারেন্স 2.5 এ কত হবে, 0 1 হয়ে যাবে। সেই ক্ষেত্রে 1 পিসও টলারেন্স থাকবে না। আর যদি 1.5 এ করি, 1.5 এ কত হবে, 1.5 এ হয়ে যাবে ওই 0 1, এবং 32 পিসে যায় হবে 1 2, 20 পিসে যায় হবে ওই 0 1 এবং 13 পিসেও 0 1, 13 পিসেও হবে 0 1, 20 পিসেও হবে 0 1। এবং যদি বলি যে না, লট কোয়ান্টিটি এলো 20 পিসের লট কোয়ান্টিটি 51 থেকে 150, 51 থেকে যদি 150 হয়, সেই ক্ষেত্রে 20 পিস হয় স্যাম্পল কোয়ান্টিটি। 20 পিসের স্যাম্পল কোয়ান্টিটি আইসা আমি যদি নিচেরটা ফলো করি 1 2, সেই ক্ষেত্রে চেক করতে হবে 50 পিস, সরি এখানে কত 32 পিস, সেই ক্ষেত্রে চেক করতে হবে 1.5 এ 32 পিস। যদি নিচেরটা ফলো করি, নিচের ইকুয়াল, এবং উপরের ইকুয়াল ফলো করলে 0 1 চলে যাবে 1.5 এ। ক্লিয়ার এই ইকুয়ালটা? হ্যাঁ, উপরে যদি যাই তাহলে চেক কোয়ান্টিটি, স্যাম্পল চেক কোয়ান্টিটি ওইটাই থাকবে, শুধু অ্যাকসেপ্টেড টলারেন্সটা চলে যাবে উপরেরটা ফলো করব, অ্যাকসেপ্টেন্স টলারেন্স। আর নিচে আসলে চেক কোয়ান্টিটি বাড়াই দিতে হবে, নিচেরটা আসলে চেক কোয়ান্টিটিও বেড়ে যাবে। নিচে আসলে কি করতে হবে, চেক কোয়ান্টিটি বেড়ে যাবে, তা না হলে তো এটা অ্যাকসেপ্ট করবে না কেউ। আমি 3টা ক্যাটাগরিতে বললাম। একটা হলো বড় লট কোয়ান্টিটির ক্ষেত্রে আমরা কিভাবে ইকুয়ালে যাব, এবং যদি দুইটা কম্বিনেশন ইকুয়াল থাকে 2.5 4.0 বা 1.5 2.5, মেজর মাইনর, মেজর একটা ইকুয়ালে মাইনর আরেকটা ইকুয়ালে, সেই ক্ষেত্রে কিভাবে আমরা অ্যাকসেপ্ট রিজেক্টটা ক্যালকুলেট করব, এবং যখন শর্ট কোয়ান্টিটি হয় সেটা কিভাবে ক্যালকুলেট করব।
ঠিক আছে, এই তিনটা ক্যাটাগরি। এই কালচারটা এবার কি ভুল হবে কারো? হ্যাঁ, এই কালচারটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বের কারণ নাই। এই কালচারটা সেম, এই কালচারটা আমরা গ্রুপে দিয়ে দিব, সবাই এখান থেকে ফলো করবেন। হ্যাঁ হ্যাঁ, ভিডিও তো অবশ্যই যাবে এবং এটাও যাবে, আপনারা এটা চেক করবেন কয়েকবার ফলো করলে একটু হবে, ঠিক হবে। আমরা অনেকে অনেক রকম একটু ভুল করতাম ফ্লোরে, আমরা যখন একুয়াল চেক করতে গেছি সেক্ষেত্রে আমাদের কিছু ভুল ছিল, তো সেই ভুলগুলো যেন রিপিটেড না হয়। যদি কোনো কোশ্চেন থাকে প্রয়োজনে আমরা সেটা লাস্টে ডিসকাশন করব। আমরা পরে চলে যাই, একটু দ্রুত যাই। হ্যাঁ, শুধু একুয়ালে বসে থাকলে হবে না, আরো প্রসেস আছে আমাদের। ডিফেক্ট এবং ডিফেক্টিভ, ডিফেক্ট এবং ডিফেক্টিভ আগেই বলি, এখানে একটু প্রেস লাগতে পারে। প্রেস লাগতে পারে যেটা হলো যে একটা গার্মেন্টসে যদি 5টা ডিফেক্ট হবে, 5টা ডিফেক্টই আমি কাউন্ট করব, সেটা 100% ইন্সপেকশনের ক্ষেত্রে। র্যান্ডম ইন্সপেকশনের ক্ষেত্রে 5টা কাউন্ট হবে না, ঠিক আছে? র্যান্ডম ইন্সপেকশনের ক্ষেত্রে কি হবে না? 5টা কাউন্ট হবে না। কি হবে দেখেন, এখন কি বলতেছে, ইফ ওয়ান স্যাম্পল হ্যাজ মোর দেন ওয়ান ডিফেক্ট we should record all of them in description even if we only count one defect. আমি ডেসক্রিপশনে লিখবো সকল ডিফেক্ট, বাট কাউন্ট করব কত? 1। এক পিস বডিতে এক পিসই ডিফেক্ট কাউন্ট করা হবে, এবং কোনটা কাউন্ট করব? সবচেয়ে বড় ডিফেক্টটা কাউন্ট করব। মেজর হলে মেজর, ক্রিটিক্যাল হলে ক্রিটিক্যাল, ঠিক আছে? সবচেয়ে বড় যে ডিফেক্টটা সেটা আমি এক পিস কাউন্ট করব এক পিসের জন্য। স্যাম্পলিং, র্যান্ডম স্যাম্পলিং ইন্সপেকশনে ডিফেক্টিভ কখনো একের অধিক হবে না একটা স্যাম্পলে, ঠিক আছে? 100% হবে, 100% এক পিস গার্মেন্টসে একের অধিক ডিফেক্টিভ হইতে পারে, বাট র্যান্ডম ইন্সপেকশনে কি হবে? এক পিসই কাউন্ট হবে। তারপরে কি বলছে, ইফ ইউ ফাইন্ড ওয়ান ডিফেক্ট ইন স্যাম্পল ডিউরিং ইন্সপেকশন ডু নট স্টপ কমপ্লিট চেকিং টু দা ফাইন্ড অল ডিফেক্ট ইন দ্য স্যাম্পল। যখন দেখলাম যে যেহেতু এক পিস গার্মেন্টসে চেক করলে এক পিসই কাউন্ট হবে, এক পিস ডিফেক্ট পেয়ে গেছি, চেক বন্ধ, নো, চেক প্রসেস পুরোটা শেষ করতে হবে। আমি এখন চেক করতে যে একটা মাইনর ডিফেক্ট পেলাম, পরবর্তী চেক প্রসেস যদি আমি কন্টিনিউ করে যাই আমাকে মেজর পাইতে পারি, অথবা মেজর পাওয়ার পর যদি ইন্সপেকশন স্টপ করে দেই, ওই বডিতে আমার একটা ক্রিটিক্যাল ডিফেক্ট থাকতে পারে না? এই জন্য চেক প্রসেস এক পিস পাওয়ার পরে বন্ধ করা যাবে না, ফুল বডিটাই প্রসেস ওয়াইজ প্রত্যেকটা জায়গায় চেক করতে হবে, ঠিক আছে? ক্লকওয়াইজ ফুল বডিটাই প্রত্যেকটা চেক করে যেতে হবে, এবং সেখান থেকে সর্বোচ্চ যে ডিফেক্টটা সেই ডিফেক্টটা এক পিস কাউন্ট করতে হবে। তারপরে পয়েন্ট কি, ইফ ওয়ান স্যাম্পল হ্যাজ সেভারাল মেজর ডিফেক্ট ইউ শুড কাউন্ট অ্যাজ এ ওয়ান মেজর ডিফেক্ট। যদি একটা বডিতে একাধিক মেজর ডিফেক্ট থাকে সেই ক্ষেত্রেও একটা মেজর ডিফেক্ট কাউন্ট করতে হবে, যেটা বড় আকারে। ইফ ওয়ান স্যাম্পল হ্যাভ সেভারাল ক্রিটিক্যাল ডিফেক্ট ইউ শুড কাউন্ট ওয়ান ক্রিটিক্যাল ডিফেক্ট। সেই ক্ষেত্রেও ওয়ান ক্রিটিক্যাল ডিফেক্ট এক পিস পেলে এমনি ফেল, সেক্ষেত্রে এক পিস হবে, এক পিস কাউন্ট করতে হবে। ইফ ওয়ান স্যাম্পল হ্যাজ ওয়ান মেজর ডিফেক্ট ওয়ান মাইনর ডিফেক্ট ইউ শুড কাউন্ট ওয়ান মেজর ডিফেক্ট। যদি একটা মেজর এবং একটা মাইনর হয়, মাইনর ডিফেক্ট এখানে ভ্যালু পাবে না, এখানে মেজর ডিফেক্টটা কাউন্টেবল আসবে, ঠিক আছে? মাইনর ডিফেক্টটা মেনশন করার দরকার নাই। সেক্ষেত্রে আমার র্যান্ডম ইন্সপেকশনের রিপোর্টে কি আসবে? মেজর ডিফেক্টটা আসবে। প্রি ইন্সপেকশন প্রিপারেশন, ইন্সপেকশন করার আগে কিছু প্রিপারেশন লাগবে। সেই প্রিপারেশন কি? কিউ ফোল্ডার উইথ বিলো আইটেম। কিউ ফোল্ডার কোনটা? কিউসি ফাইল বা স্যাম্পল ফাইল, যেভাবে বুঝান। বাইরে বা মার্চেন্ডারের পক্ষ থেকে যে একটা অর্ডার এগেইনস্টে ফাইল দেওয়া হয় স্যাম্পল সহ, ওই টোটাল প্যাকেজটাই হলো কিউ ফোল্ডার। অ্যাপ্রুভ স্যাম্পল উইথ অ্যাপ্রুভ কমেন্টস, স্যাম্পল থাকবে এবং স্যাম্পলের কমেন্টসটা নিতে হবে। তারপরে কি হবে? অ্যাপ্রুভ স্পেসিফিকেশন শিট এগ্রিড টলারেন্স। অবশ্যই বাইরের একটা স্পেসিফিক টলারেন্স থাকে, যে কতটুকু টলারেন্স থাকবে। যেমন বিশেষ ক্ষেত্রে, বিশেষ ভাবে বলতে গেলে মেজারমেন্টের ক্ষেত্রে কোনো বায়ার 1 সেম পর্যন্ত টলারেন্স দেয়, কোনো বায়ার 0.5 পর্যন্ত টলারেন্স দেয়, কোনো পয়েন্টের এগেইনস্টে। আবার একই বডিতে পয়েন্টের উপর ডিপেন্ড করে, লেন্থে 1 cm, চেস্টে 1/2 cm, হ্যাঁ, আবার শোল্ডারে যায় 1.5 cm, এরকম ভেরিয়েশন থাকতে পারে। তো এরকম একটা টলারেন্স শিট থাকে, অবশ্যই মেজারমেন্ট টলারেন্স শিটটা কালেক্ট করতে হবে, সেটা রাখতে হবে। তারপর কি? অ্যাপ্রুভ ফেব্রিক ল্যাবডিপ আর্টওয়ার্ক ওয়াশিং স্ট্যান্ডার্ড। যদি ফেব্রিকের ল্যাবডিপ থাকে তাহলে ফেব্রিকের ল্যাবডিপটা মানে শেডের স্ট্যান্ডার্ডটা আমার কালেক্ট করতে হবে। আর্টওয়ার্কটা কালেক্ট করতে হবে, যে আর্টওয়ার্কে আমার কি কি আছে।
আর্টওয়ার্কে দেখা যায় আর্টওয়ার্কে কি 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 স্পেসিফিকেশন গুলো থাকে। এখানে যদি ডিফারেন্স কিছু থাকে, যদি ডিফারেন্ট কোনো সুইং সেট ব্যবহার করে, সেই সুইং সেট গুলো কিন্তু আর্টওয়ার্কে মেনশন করে। যদি লোরেক্স থ্রেড যদি ইউজ করে সেক্ষেত্রে লোরেক্স থ্রেড কিন্তু আবার মেনশন করে। হ্যাঁ, আদার্স কোনো থ্রেড যদি ইউজ করে, এমব্রয়ডারি ইউজ করে, প্রিন্ট ইউজ করে, বা একটা গার্মেন্টসে কয়টা কালার থাকবে বা নেক টেপ কন্ট্রাস্ট হবে কিনা, এগুলো যদি ডিফারেন্স কিছু থাকে এগুলো কিন্তু আর্টওয়ার্কে স্পেসিফিক ভাবে মেনশন করা থাকে। এই জন্য আর্টওয়ার্কটা কালেক্ট করতে হবে। ওয়াশিং স্ট্যান্ডার্ড, যদি ওয়াশ থাকে তাহলে ওয়াশের স্ট্যান্ডার্ড গুলো নিতে হবে। হ্যাঁ, সেটার স্ট্যান্ডার্ড গুলো নিতে হবে। অ্যাপ্রুভ ট্রিম কাট, ট্রিম কাটটাও অ্যাপ্রুভাল ট্রিম কাটটাও নিতে হবে। ট্রিম কাটে আমাকে এখানে কি কি অ্যাক্সেসরিজ ট্রিমস ব্যবহার হচ্ছে সেই ট্রিমস কাট দেখে আমরা ওটা চেক করা লাগবে। তারপরে অ্যাপ্রুভ ওয়াশ কেয়ার লেভেল, ওয়াশ কেয়ার লেভেলের ওয়াশ অ্যাপ্রুভাল নিতে হবে। পিও ডিটেল মানে অর্ডার শিট, প্যাকিং লিস্টটা কালেক্ট করতে হবে। তারপরে ল্যাব টেস্ট রিপোর্ট, ল্যাব টেস্ট রিপোর্টটা এটা ভেরিয়েশন আছে, বায়ার ওয়াস কিছু নর্মস থাকে, কিছু কিছু বায়ার যে লিস্ট থাকে যে একটা অর্ডারে গেছে কি কি করতে হবে সেটা আরো শিট দেওয়া থাকে, রিস্ক অ্যাসেসমেন্ট শিট। সেই শিট ধরে বা তাদের রিকোয়ারমেন্ট ধরে ওই বায়ারের ল্যাব টেস্ট গুলা কালেক্ট করতে হবে। তারপরে কি ইনিশিয়াল ইন্সপেকশন রিপোর্ট ইফ রিকোয়ার্ড, যদি এটা ফাইনাল ইন্সপেকশন হয় তাহলে ইনিশিয়াল তার আগের ইন্সপেকশন নিতে হবে। যদি ইনলাইন ইন্সপেকশন হয় তাহলে ইনিশিয়াল ইন্সপেকশনটা নিতে হবে, মানে প্রিভিয়াস ইন্সপেকশন রিপোর্টটা নিতে হবে যে আগের ইন্সপেকশন কি কি ফাইন্ডিং ছিল। যদি ইনিশিয়াল করে ফার্স্ট আউটপুট গুডসের উপর ইন্সপেকশন করে তাহলে প্রিপ্রিন্টিং শিট নিতে হবে। যদি ইনলাইন ইন্সপেকশন করে তাহলে ইনিশিয়াল ইন্সপেকশন রিপোর্টটা নিতে হবে যে ইনিশিয়ালে তারা কি কি ফাইন্ডিংস ছিল। যদি প্রিফাইনাল করে তাহলে ইনলাইন রিপোর্ট নিতে হবে, যদি ফাইনাল করে তাহলে প্রিফাইনাল রিপোর্ট নিতে হবে। কারণ তার আগের স্টেপে যে ইন্সপেকশন গুলা সেই ইন্সপেকশন রিপোর্ট গুলা নিতে হবে, কারণ আগের স্টেজে কি কি ফাইন্ডিং ছিল, তাহলে কি হবে ওই স্টেলে কি কি ফাইন্ডিংস আগেই পাওয়া গেছিল সেইটা আবার রিপিটেড পাওয়া যায় কিনা এটা দেখার সুবিধার জন্য। তারপর কি আদার্স এখানে বা আদার্স আরো কিছু যদি থাকে সেই ক্ষেত্রগুলো সেই জিনিসগুলো কালেক্ট করে নিতে হবে। ইনস্পেকশন প্রসিডিউর, এখন চলে যায় ডাইরেক্ট আগেরটা করলাম কি প্রি ইনস্পেকশন প্রিপারেশন, ইনস্পেকশনের পূর্বে কিছু প্রিপারেশন সেইগুলো নিতে হবে। তারপরে কি আসছে ইনস্পেকশন প্রসিডিউরের মধ্যে প্রথম হলো কি স্টাইলিং 100% চেক টপ পার্ট ইনসাইড ফলো অল প্রসেস এসপিআই কাউন্ট, সকল প্রসেসের এসপিআই কাউন্ট করতে হবে। অল ওভারল্যাপ উইথ মেজার থ্রেড আদার অ্যাক্সেসরিজ মাস্ট বি চেক উইথ অ্যাপ্রুভাল স্যাম্পল প্রোডাকশন ফলো টেকনিক্যাল শিট এবং আর্টওয়ার্ক। টেকনিক্যাল শিট এবং আর্টওয়ার্ক দেখে আমার কি করতে হবে, প্রথমে স্টাইলিং চেক করতে হবে, ফুল প্রোডাকশন গার্মেন্টসের স্টাইলিং চেক করতে হবে। তারপরে কি চেক করতে হবে, ম্যাটেরিয়াল চেক, ম্যাটেরিয়াল চেকে কি কি আছে, ফেব্রিকে কি কি চেক করতে হবে, শেড, অ্যাপিয়ারেন্স, জিএসএম, স্মেল, তারপর কি শেড ফ্যামিলি, ময়েশ্চার, এই কয়েকটা জিনিস ফেব্রিকে চেক করতে হবে। এবং শেডের যে পার্টটা আমি আগেই বলছিলাম যে শেডের পার্টটা একটু ডিপ একটু বড়, এটা আমি আলাদা একটা ট্রেনিং এ দেব। শেড প্রসিডিউর এবং শেড চেকিং প্রসিডিউর মেথডোলজি এটা কিভাবে করতে হয় এবং এর সাথে গ্রে স্কেলের সম্পর্ক, এটা নিয়ে আমি আলাদা একটা ট্রেনিং এ আমরা বোঝানোর চেষ্টা করব। এটা একটু ডিটেইলস বলতে হবে। তো আমরা বুঝে নেই যে আমরা ফেব্রিকের জন্য কি কি চেক পয়েন্ট থাকতে হবে, শেড চেক করতে হবে, অ্যাপিয়ারেন্স চেক করতে হবে, জিএসএম চেক করতে হবে, স্মেল এবং শেড ফ্যামিলি, ময়েশ্চার, এই কয়েকটা জিনিস শেডের জন্য চেক করতে হবে। কেয়ার লেভেলে কি করতে হবে, লেভেল লাউট, ট্রিম কাট, বোম শেড, কেয়ার ইনস্ট্রাকশন, আর শিট, এই কয়েকটার সাথে কি করতে হবে, লেভেল চেক করতে হবে। প্রিন্ট চেক করতে হবে, কি কালার আর্টওয়ার্কের সাথে প্রিন্টটা চেক করতে হবে, প্রিন্টের শেডের অ্যাপ্রুভাল দেখতে হবে। তারপর কি স্যাম্পলের সাথে প্রোডাকশনের ক্রস চেক করতে হবে এবং সাইজ গ্রেডিং মেজারমেন্ট করতে হবে। সাইজেস প্রিন্টের একটা গ্রেডিং থাকে, সেই গ্রেডিংটাও চেক করতে হবে। বো বা বাটন বা ফাংশনাল নন ফাংশনাল যে আইটেম সেই আইটেমের ক্ষেত্রে কি করতে হবে, পুল টেস্ট থাকতে হবে, নিকেল টেস্ট যদি রেকর্ড থাকে সেক্ষেত্রে নিকেল টেস্ট করতে হবে এবং মেটাল আইটেম হলে মেটাল ডিটেক্টর পাস করতে হবে। এখন প্রশ্ন হতে পারে মেটাল ডিটেক্টর আমার অ্যাক্সেসরিজে চেক করতেছে, আবার কি 100% ফিনিশিং এ চেক করতেছে, ইনস্পেকশনে কেন করতে হবে, ইনস্পেকশনও মিনিমাম এক পিস চেক করে দেখতে হবে যে আসলে পাস হয় কিনা। ঠিক আছে, র্যান্ডম ইনস্পেকশনও মিনিমাম এক পিস চেক করতে হবে, চাইলে বেশি করতে পারেন কিন্তু মিনিমাম এক পিস চেক করে দেখতে হবে যে এটা পাস হয় কিনা, কোনো অ্যাক্সেসরিজের কারণে সেটা আটকে যায় কিনা। জিপারের ক্ষেত্রে কি করতে হবে,
জিপারের ক্ষেত্রে নিকেল টেস্ট করতে হবে ইফ নিডেড, যদি নিকেল টেস্টে মেটাল জিপার থাকে সেক্ষেত্রে নিকেল টেস্ট করতে হবে এবং মেটাল পাস করে দেখতে হবে, মেটাল ডিটেক্টর পাস করে দেখতে হবে মিনিমাম 1 পিস। আর যদি কোনো এলাস্টিক থাকে সেক্ষেত্রে এলাস্টিকের এক্সপায়ারি ডেট একটা সার্টিফিকেট থাকে, সেই সার্টিফিকেটটা আমরা অ্যাক্সেসরি রেজিস্ট্রিতে কালেক্ট করে চেক করতে হবে। এলাস্টিকেরও একটা নির্দিষ্ট এক্সপায়ারি ডেটের সার্টিফিকেট থাকে, এটা চেক করতে হয়। এটা মনে হয় আমরা এখানে তেমন একটা করা হয় না, যদি স্কিপ যায় এটা কন্টিনিউ করতে হবে। তারপরে আসছে কি এখানে কোয়ান্টিটি চেক। আমরা যে স্যাম্পল কার্টনগুলো পিক করলাম সেখান থেকে মিনিমাম একটা কার্টনের ফুল গুডস চেক করতে হবে কাউন্টিং করে, যে কার্টনের 50 পিস গার্মেন্টস আছে 50 পিস আছে কিনা। র্যান্ডম আরো বেশি চেক করতে পারি, কিন্তু মিনিমাম একটা কার্টনের ফুল কোয়ান্টিটি চেক করতে হবে। যদি অ্যাসোট থাকে অ্যাসোট মিলায় চেক করতে হবে, ঠিক আছে। মিনিমাম একটা, র্যান্ডম আরো বেশি হতে পারে, ঠিক আছে। মিনিমাম একটা চেক করতে হবে। প্যাকিং লিস্ট শিপিং মার্ক চেক করতে হবে, প্যাকিং লিস্ট আছে শিপিং মার্কের চেক করতে হবে। প্যাকিং লিস্টে আছে 15 নম্বর কার্টনে 20 পিস গার্মেন্টস, আদৌ কি শিপিং মার্কে 20 পিস আছে কিনা, 20 পিস আছে কিনা। শিপিং প্যাকিং লিস্টে আছে 50 পিস, 50 নম্বর কার্টনে কি 100 পিস গার্মেন্টস, আসলে শিপিং মার্কে 100 পিস মেনশন করা আছে কিনা। এবং প্যাকিং লিস্টে কিছু ইনস্ট্রাকশন থাকে, সেই ইনস্ট্রাকশনের সাথে কোড নাম্বারগুলো শিপিং মার্কে মিল আছে কিনা, এ টু জেড চেক করতে হবে। প্রোডাক্ট কনফর্মিটি চেক। প্রোডাক্ট কনফর্মিটি বলতে কি বোঝায়, যে আমার যে স্টাইলটা আছে সেই স্টাইল গার্মেন্টস আমার কার্টনে আছে কিনা, অন্য স্টাইল আছে কিনা, আবার হ্যাঁ স্টাইলিং অন্য স্টাইলের গার্মেন্টস ঢুকে গেছে কিনা। তো প্রোডাক্ট কনফর্মিটি চেক করতে হবে। অনসাইট টেস্ট। অনসাইট টেস্ট হলো যে ভিজুয়াল চেক, গার্মেন্টসের ভিজুয়াল চেক, কার্টনের ভিজুয়াল চেক, গার্মেন্টসের ভিজুয়াল চেক, এগুলো হলো অনসাইট চেক। তারপরে কি মেজারমেন্ট চেক। গার্মেন্টসে অবশ্যই মেজারমেন্ট করতে হয়, ইন্সপেকশনে মেজারমেন্ট থাকতে হবে। আমি র্যান্ডম ইন্সপেকশনে অবশ্যই মেজারমেন্ট থাকতে হবে, সেটা ইনিশিয়াল, ইনলাইন এবং প্রি ফাইনাল, ফাইনাল যে কোনো ইন্সপেকশন হোক, ইন্সপেকশন রিপোর্টের সাথে মেজারমেন্ট থাকতে হবে এবং সকল সাইজের জন্য। ডামি ফিটিং চেক করতে হবে, ডামি ফিটিং চেক করতে হবে। স্যাম্পল সাইজের মিনিমাম স্যাম্পল সাইজটা আর ডামি ফিটিং চেক করে দেখতে হবে ডামি ফিটিং ঠিক আছে কিনা। তারপরে কি একুয়াল অনুযায়ী যে আমার স্যাম্পলিং একুয়াল চার্ট দেখাইছে সেই অনুযায়ী আমার স্যাম্পল পিক করে তার ওয়ার্কম্যানশিপ চেক করতে হবে। ওয়ার্কম্যানশিপে কি চেক করা হয়, যে খোলা ফাটা ছিঁড়া আছে কিনা, কোনো ডিফেক্ট আছে কিনা, সেই ওয়ার্কম্যানশিপ চেক করতে হবে। আরেকটা পয়েন্ট আছে, যেই পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ, আমরা এক একজনে এক একভাবে লিখে থাকি। ইন্সপেকশন রিপোর্টে ডিফেক্ট কিভাবে লিখতে হয় অনেকে জানি না। স্ট্যান্ডার্ড মেথড এখানে দিলাম। স্ট্যান্ডার্ড মেথড আজকে থেকে আমরা কি করব, ফলো করব। আজকে থেকে আমরা স্ট্যান্ডার্ড মেথড ফলো করব, কিভাবে রিপোর্টে ডিফেক্ট লিখতে হয়। বেস্ট প্র্যাকটিস অফ রেকর্ডিং এ ডিফেক্ট। বেস্ট প্র্যাকটিস, এখন বলতে পারেন যে আমরা যে এতদিন দেখেছি এটা কি ভুল না, ওইটাও সঠিক। এটা কি বলছে, বেস্ট। অবশ্যই এই মেথডটা হলো বেস্ট। এই মেথডে যদি আমরা ইন্সপেকশন রিপোর্ট করি, রিপোর্টের ডিফেক্ট আইডেন্টিফাই করি, তাহলে কারো কোনো কোয়ারি থাকবে না। আমি এক্সাম্পলে যাই তাহলে বুঝতে পারবো। অবশ্যই ডিফেক্ট ডিসক্রিপশন, ডিফেক্টের নামটা লিখতে হবে, ডিফেক্টের ডেসক্রিপশন লিখতে হবে। তারপর কি লোকেশন, ওই ডিফেক্টটা কোন পজিশনে আছে পজিশন লিখতে হবে। ডিফেক্টের সাইজ, ওই ডিফেক্টের সাইজ কতটুকু সেটা লিখতে হবে। প্রোডাক্ট সাইজ, কোন সাইজের গার্মেন্টসে ছিল সেই সাইজটা লিখতে হবে এবং তার কালার মেনশন করতে হবে। যেমন এক্সাম্পল আমি এখানে নিয়ে আসি, স্ট্যান্ড বা স্পট এট ফ্রন্ট পার্ট, ফ্রন্ট পার্টে দিলাম কত সিএম, 10 সিএম স্পট ছিল। গার্মেন্টসের সাইজ কি মিডিয়াম, গার্মেন্টসের কালার কি রেড। এইভাবে যদি আমি একটা ডিফেক্ট লিখি তাহলে কি কেউ প্রশ্ন করতে পারবে, যখন আপনার একটা ইন্সপেকশন রিপোর্ট যায় কোনো কোয়ালিটি ম্যানেজারের কাছে সাইনে, তখন যদি ডিফেক্ট দেখে যে সাপোজ স্ট্যান্ড লিখলাম 10 পিস, তখন কিন্তু সে প্রশ্ন করে দেখি গার্মেন্টস গুলা কত বড় ডিফেক্ট ছিল, বলে না আসলে কোন কালারের উপরে স্পটটা পাইছি দেখি তো। এই কারণে সে গার্মেন্টসে দেখার চেষ্টা করে। তারপরে কি হয়, যে কোন সাইজের উপরে বেশি স্পট আসছে। এই প্রশ্নগুলো কিন্তু অ্যারাইজ হয় যখন রিপোর্টে সাইন করতে যায়। সিনিয়র বা টপ ম্যানেজমেন্ট বা ম্যানেজমেন্ট যখন এখানে সাইন করতে যায়, সিনিয়র ম্যানেজার বা ম্যানেজাররা যখন সাইন করতে যায়, তখন সে রিপোর্টটা দেখে, তখন কিন্তু ডিফেক্ট দেখে না। যদি এইভাবে রিপোর্ট করা হয় তখন কি ওই ম্যানেজারের কাছে ডিফেক্টিভ গার্মেন্টস দেখানোর দরকার আছে? ডিফেক্টিভ গার্মেন্টস দেখানোর দরকার আছে? সে ইজিলি বুঝবে না যে আমার যে স্পট 10 সিএম মানে অনেক বড় ধরনের ডিফেক্ট স্পট ছিল, মিডিয়াম সাইজের উপর পাওয়া গেছে,
রেড কালার গার্মেন্টসের মধ্যে স্পট পাওয়া গেছে, তার মানে কি আমার রেড কালার উপর ফোকাস দিতে হবে, ইজিলি সে বুঝতে পারবে। আনকাট থ্রেড কোন সাইজে পাওয়া গেছে, কলারে পাওয়া গেছে কত সিএম, 5 সিএম, কোন সাইজ গার্মেন্টসের উপরে, কোন কালারের উপরে। ঠিক আছে, এইভাবে আমরা ডিফেক্ট লিখবো। হোল যদি পাই, হোল এট ওয়েস্ট ব্যান্ড, যদি এটা সাইজ মেনশন করা যায়, হোলের সাইজটা যদি আমরা মেজার করতে পারি তাহলে মেজারটা করবো, নাইলে লেখা দরকার নাই। তাহলে কোন সাইজের উপরে, 38 সাইজের উপরে কোন কালার, গ্রিন, হাইফেন দিয়ে গ্রিন। আজকে থেকে র্যান্ডম ইন্সপেকশনে আপনারা কি এই ক্যাটাগরিতে ডিফেক্ট আইডেন্টিফাই করবেন, ডিফেক্ট রেকর্ড করবেন। আমি চাই সবার যেন একই ক্যাটাগরিতে ডিফেক্ট রেকর্ডটা হয়। এই ক্যাটাগরিতে যদি করি, এটা হলো বেস্ট প্র্যাকটিস। আশা করি কারো কোনো কোয়ারি থাকবে না। যদি কোনো বায়ারের কোয়ারি থাকে সেক্ষেত্রে আমাদের সাথে ডিসকাস করবেন, আমরা প্রয়োজনে সেই বায়ারের জিপি রেসপন্স কোড সহ বায়ারের সাথে কথা বলবো। কথা বলে যদি তারা এর থেকেও বেস্ট প্র্যাকটিস দিতে পারে তাহলে দেবো। আশা করি এর থেকে বেস্ট প্র্যাকটিসটা নাই, যদি তারা দেখাইতে পারে তাহলে আমরা সেটা ফলো করব। কিন্তু এটা হলো আমাদের বেস্ট প্র্যাকটিস, আমরা আজকে থেকে এটাই ফলো করব। যদি কোনো কোয়ারি থাকে সেটা ট্রেনিং সেশনের শেষে আমরা ডিসকাশন পয়েন্টে নিয়ে আসবো। এবার লিখতে তো কারো কোনো আপত্তি নাই বা কারো কোনো বোঝার সমস্যা নাই তো? ডিফেক্টের ডেফিনেশন লিখবো, ডিফেক্ট কোন জায়গায় আছে পজিশন লিখবো বা লোকেশন লিখবো, ডিফেক্টের সাইজ লিখবো, সেই ডিফেক্টটা কতটুকু, তারপরে কি লিখবো, কোন সাইজের গার্মেন্টসের উপরে এবং সেই সাইজটা কোন কালার। ঠিক আছে, কি না না স্পট যখন আমি সাপোজ 2 পিস পাইলাম, 2 পিস এখানে লিখবো, এখানে আমরা সবচেয়ে বড়টা লিখবো, বড়টা বর্ডার উপরে। ঠিক আছে, ক্লিয়ার সবাই? রিপোর্টিংটা যখন কমপ্লিট হবে, রিপোর্ট কমপ্লিট হওয়ার পরে অ্যাজ ইউজুয়াল আমাদের ইনস্পেকশনটা কমপ্লিট হয়ে যায়, রিপোর্টটা সিগনেচার করে আমাদের ইনস্পেকশনটা কমপ্লিট করা হয়। আমি খুব শর্টকাটে নিয়ে আসার চেষ্টা করছি। যদি কোনো কোয়ারি থাকে আমাকে আলাদাভাবে কোয়ারি করবেন, আমি সেটা করব। আগে বলছি যে কয়েকটা পয়েন্ট আমরা এখানে স্কিপ করছি, খুব শর্টকাটে গেছি যেন শর্টকাটে সবাইকে বোঝানো যায়। আমি এট এ গ্লান্সে সবগুলো নিয়ে আসার চেষ্টা করছি যে আমার ইনস্পেকশনে কি কি জিনিস লাগবে, একুয়াল মেথডটা কি, ডিফেক্ট সম্পর্কে কিছু ধারণা, এবং ইনস্পেকশন শুরু থেকে কি কি পয়েন্ট আমরা চেক করে আসবো, এবং ফাইনালি রিপোর্ট কিভাবে করব, ফাইনালি রিপোর্টের ভাষাটা কিভাবে লিখবো, সেই রিপোর্ট ভাষাটা সেইভাবে, সেই জিনিসটাও আমি এখানে মেনশন করার চেষ্টা করছি। আশা করি কারো কোনো কোয়ারি নাই। কোয়ারি আছে? যদি কোয়ারি থাকে 1 মিনিটে করে প্রশ্ন করতে পারেন, আমরা প্রশ্ন নেব। আচ্ছা, কোশ্চেনটা আমরা নিচ্ছি, আজকের মতো ট্রেনিং এর জন্য ধন্যবাদ সবাইকে, সবাই আসার জন্য। ট্রেনিং এর বিস্তারিতটা আমরা অলরেডি ভিডিও করছি, ভিডিও ক্লিপটা আপনাদের কাছে চলে যাবে। সবাই ওখান থেকে যদি কোনো পয়েন্ট স্কিপ করেন সেটা আবার রিপিট করবেন, আর বাকিটা আমরা ডিসকাশন পয়েন্টে নিয়ে আসবো, এবং যেটা আমরা আলাদা ট্রেনিং এ দেখা দিবে সেই ট্রেনিংটা আমরা আলাদা ট্রেনিংটা খুব শীঘ্রই আমরা নিয়ে আসবো ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে।